সম্মানিত দর্শক মণ্ডলী, এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুম। জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানের আজকের যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, এই উপজেলার সবচেয়ে পরিচিত মুখ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক জিল্লুর রহমান পল্টু ভাই। আমরা জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানে আজকে ওনার কাছে জনতার কিছু জিজ্ঞাসা থাকবে, সেই সমস্ত জিজ্ঞাসা ওনার কাছে আমরা রাখবো এবং উনি সেই জিজ্ঞাসার অনুসারে উনি উত্তর দেবেন। তো জিল্লুর রহমান পল্টু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আজকে আপনাকে এই এসএফটিভির স্টুডিওতে পেয়ে আমরা সকলেই আনন্দিত এবং আপনি অনেক ব্যস্ততম সময় থেকে আমাদের এখানে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে এসএফটিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমিও এসএফটিভিকে ধন্যবাদ জানাই আমার জন্য সময় বের করার জন্য এবং ধৈর্য ধরে সময়টা দেওয়ার জন্য। আজকে এমন একটা দিন আপনাকে এই স্টুডিওতে আমরা আনতে পেরেছি, যেহেতু সারা বাংলাদেশে আমরা দেখেছি বেশ কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন এক প্রকার চূড়ান্তই করেছিল। তো সেই চূড়ান্ত মনোনয়নের জায়গা থেকে আবার কিছুদিন ধরে কথা শোনা হচ্ছে যে এই মনোনয়ন চূড়ান্ত নয়, আবার নতুন করে চূড়ান্ত হবে। সেইভাবে আমরা দেখেছি যে চুয়াডাঙ্গাতে এই মনোনয়ন পরিবর্তন হবে হবে বলে দীর্ঘদিন ধরে একটা কথা কিন্তু চাউর ছিল। সেই কথাটার কি আজকে অবসান হলো? সেই জন্য আমরা জানতে চাই যে আজকে আপনারা যতটুকু জানি যে শরীফুজ্জামান শরীফের পক্ষে আপনারা মনোনয়ন ফর্ম তুলেছেন, সেক্ষেত্রে এই মনোনয়ন আবার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা শরীফুজ্জামান শরীফ যখন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হয়, তখন থেকেই আমাদের একটা পক্ষ বলে এই কমিটি চেঞ্জ হবে। এই পর্যায়ক্রমে বলতে বলতে আজকে পর্যন্ত যখন আমরা নমিনেশন তুলে নিয়ে আসছি, তখনও তারা বলছে 29 তারিখে নমিনেশন চেঞ্জ হবে। আমার জানা মতে এই নমিনেশনের কোনো পরিবর্তন হবে না। শরীফুজ্জামান শরীফের নমিনেশন এখানে ফাইনাল। সেই হিসাবে আমরা আজকে গিয়েছিলাম, যাই তার জন্য নমিনেশন ফর্ম কিনলাম, কিনে তার কাছে পৌঁছে দিয়ে আসলাম। তাহলে এক প্রকার বলাই যায় যে আর কোনো নমিনেশন পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নেই, এটা আমরা বলতে পারি। আমার জানা মতে নমিনেশন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। জিল্লু, আপনি, আমরা যতটুকু জানি আপনি দীর্ঘ সময় ধরে এই রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। যতটুকু জানি যে 1988 সাল থেকে আপনি ছাত্র দলের মধ্য দিয়ে এই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। এই দীর্ঘ সময়ের রাজনৈতিক জীবনে আসলে রাজনীতি করতে যেয়ে কোনো বাধাগ্রস্ত হয়েছেন কিনা এবং কি ধরনের ত্যাগ আপনি করেছেন? 88 সালে যখন ছাত্র রাজনীতি করে তখন তো একটা বিষয় ছিল। তারপরে আমি যখন আলমনায় আসি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, এই 96 সালের দিকে আমি আসি। আসার পরের থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তখন রাজনীতিটা আমি জোরে করতাম না। আচ্ছা, আমি আমার 3 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। 18 সালে শরীফ আমার ধানের শীষ পাওয়ার পরের থেকে আমার রাজনীতির ঘাড়ে বেশি চাপে গিয়েছে এবং সার্বিক উপজেলা পৌরসভা সবই দেখভাল করা লাগে আমার। এবং সেই হিসাবে আমি আলমনা পৌরসভার যখন কমিটি করি, তখন আমার মহিমিয়া জীবিত ছিল, টিলু মিয়া ছিল, তারা দুইটাই আমাদের বিপক্ষে ছিল। তারপরেও আমি টোটাল 71 সদস্য বিশিষ্ট 9 ওয়ার্ডের কমিটি তৈরি করেছি এবং এখনো পর্যন্ত আমরা সেই কমিটির ভিতরেই রাজনীতি করে আসছি এবং রাজনীতিতে আমরা মনে করি সফল। আচ্ছা, তো এই যে দীর্ঘদিনের আপনাদের এই যে রাজনৈতিক মতদ্বন্দ্ব অর্থাৎ গ্রুপিং, এই জিনিসটাকে আসলে আগামী দিনের নির্বাচন যে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে প্রভাব পড়বে না বলে মনে হয়? আমরা নমিনেশন যেদিন শরীফুজ্জামান শরীফ পাই, তার পরের দিনেই লোকাল হিসাবে আমি শেখ সাইফুল ইসলামের কাছে গেছি, আমি শহীদুল কাউনাইন টিলু মিয়ার কাছে গেছি, যাই তাদের সাথে আমি বসছি এবং বলছি যে ধানের শীষের নমিনেশন পাইছে, আপনারা ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য কি কি করার প্রয়োজন আপনারা বলেন। তারা বলতেছে এই বসছি আজকে কালকে পরশু, এইভাবে তারা আমাদের ঘোরাচ্ছে। 5 আগস্ট আলমডাঙ্গা উপজেলাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে এবং অনেক চাঁদাবাজির মতো ঘটনা ঘটেছে। তো সেই সমস্ত বিষয়ের উপরে আমরা যতটুকু জেনেছি এবং আমাদের কাছে তথ্য এসেছে, তথ্য বলতে মানুষের কাছ থেকে শোনা আর কি, মানুষ বিভিন্ন সময় আলোচনা করেছে, সেই আলোচনার সাপেক্ষে যে এখানে জিল্লুর রহমান উল্টু যে পৌর বিএনপির সেক্রেটারি, অর্থাৎ এই আলমডাঙ্গার এখন মানে
যেটাকে বলা হয় যে ডন হিসেবে অনেকেই জানছে যে আলমডাঙ্গা উপজেলার এখন ডন হিসেবে খ্যাত জিল্লুর রহমান অল্টু, আসলে এই ধরনের কথা কারা বলছে এবং কেন বলছে তারা? এইটা আমার দলের ভিতর করেই কিছু কুচক্রী মহল, যারা এর আগে দলের পদপদবী ছিল, 18 সালে পরে তারা এই দুর্যোগের ভিতর রাজনীতি করেনি। আমরা জীবনের রিস্ক নিয়ে রাজনীতি এটা করছি, করে আমরা এখন পদপদবী পাই, আমরা শরীফুজ্জামান শরীফের গ্রুপ করি এবং আমরা শরীফ আগামীতে এমপি হলে তারা মনে করছে যে এরা অনেক কিছু পাই গেল। এইটা আমার ব্যক্তিগত শত্রুতা, তাছাড়া রাজনৈতিকভাবে কোনো মারামারি গন্ডগোল আমরা করার পক্ষেও নাই, কোনো অনুমতিও দেয়নি। এবং আলমডাঙ্গা শহর যত নিরাপদ আছে 5 তারিখের পরে আমার জানা মতে কোনো উপজেলা শহর এত নিরাপদ নাই। আর সাদাবাজির বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা, একটা কুচক্রী মহল। আমার বিরুদ্ধে 3-4টে মানুষ আছে এই শহরে, আমি তাদের চিনি। 3-4টে মানুষ ওর কানে ওর কানে ওর কানে করে 4 দোকানে বলা বলি করবে যে অল্টু অমুক যাইতে টাকা নিয়েছে। আচ্ছা, এটা একটা ফুল মিথ্যা কথা এটা। আর আপনারা যারা সাংবাদিক, আমি আরো ডিপার্টমেন্টকে বলছি, আর্মিদেরও আমার একবার জিজ্ঞাসা করেছিলাম, বলছি যে আপনারা সেই দোকানদারের কাছে যান, আচ্ছা, যাই জিজ্ঞাসা করেন চাঁদা আমি নিছি এক জায়গাতে, আপনারা শুনছেন, শুনবেন কেন? এই প্রুফ করেন, কিচ্ছু পাবেন না। এটা জাস্ট একটা চক্রান্ত, আমার ইজ্জতের সম্মানের হানি করার জন্য এইগুলো করে। এই চক্রান্ত কারা করছে? এরা আমাদের দলের মানুষই, আমাদের ভিতরে, আমার আশেপাশে বন্ধু বান্ধবের ভিতরেও আছে। আচ্ছা, আচ্ছা, এটা তারা আমাদের এন্টি দল করে, আমাদের দল করার লোকের ভিতরেও আছে, আমাদের সাথে দল করে কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরকম আছে। এটা কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা? রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিকেন্দ্রিক প্রতিহিংসা? ব্যক্তিগত আছে, আচ্ছা, ব্যক্তিগত কিছু আছে যে আমি অল্টু, আমার কথায় সহজ চলবে, আমি জি, রাজনীতিতে আগাই যাব। কথাই আসছে যে এখন বর্তমানে আলমডাঙ্গা উপজেলার অঘোষিত ডন অর্থাৎ জিল্লুর রহমান অল্টু সব ধরনের বিচার আচার এবং বিভিন্ন জায়গা থেকে উনি টুপাইস খাচ্ছেন, বিভিন্ন সুবিধা নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথা কিন্তু চাউর আছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অন্তত 4-5 মাসের ভিতরে কোনো বিচার আচারে যাইনি। কেউ আমাকে ডাকলেও আমি বলি যে সরি, আমি বিচার আচার করতে পারবো না। আপনারা থানা আছে, কোর্ট আছে, সেখানে যাই বিচার চান, তারা বিচার করে দেবে, আমরা বিচার করার কেউ না। আর নির্বাচন সামনে, আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যানের নিষেধ, আমাদের নেতা শরীফুজ্জামান শরীফেরও নিষেধ যে আমরা কোনো বিচার আচার করতে পারবো না, কারোর পক্ষেও নাই বিপক্ষেও নাই। গত 5 মাসের ভিতরে আমার কোনো বিচার আছে আমি বলে মনে করি না, এবং আমি বিচার আচারের ভিতরে যাইও না। আচ্ছা, গতকাল পর্যন্ত আমরা দেখছি যে আসলে এই আলমডাঙ্গা হচ্ছে চুয়াডাঙ্গা যে এক আসন, এই এক আসনের যিনি প্রার্থী শরীফুজ্জামান শরীফ এবং তার পক্ষের মানুষগুলো নাকি অনেক কাজকর্ম নাকি তারা কিছুটা স্থগিত করে দিয়েছে। এইটা আসলে কতটুকু এইটা সম্পূর্ণ ঠিক না। আমাদের সাথে এবার ভোট হচ্ছে জামাত ইসলামের, ইতিপূর্বে আমাদের সাথে ভোট হয়েছে আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপি যখন ভোট হয় তখন নমিনেশন সাবমিট হয়ে মার্কা হওয়ার পরের দিন তো ওই 15-20 দিনের একটা ভোট হয়, সব সময় এটা হয়ে থাকছে। আর এবার জামাত ইসলাম 5 মাস আগে নমিনেশন দিছে, দেওয়ার পর তারা মাঠে নামে পড়ছে। জামাত ইসলামের আলমডাঙ্গা থানা বা এই চুয়াডাঙ্গা এক আসনে এমপি হওয়ার মতো ভোট নাই। তাদের নমিনেশনটা আগে হয়েছে, তারা আগে মাঠে নামছে, আমাদের নমিনেশনটা পরে হয়েছে। নমিনেশন না হওয়া কালীনও আমরা মাঠে ছিলাম, 18 সালের পর থেকে মাঠে আসি, ছিলাম, এখনো আসি। কিন্তু আপনার একটা বিষয় আমি বলি, জামাত ইসলামে যদি একটা ওয়ার্ডে 10টা লোক থাকে, সেই 10টা লোক কিন্তু এক জায়গায় হয়ে যায়। আর আওয়ামী লীগ বিএনপি যদি ওই ওয়ার্ডে 200টা করে লোক থাকে, কিন্তু তাহলে 200টা লোক এক জায়গায় হয় না। আচ্ছা, যার যার কাজে ব্যস্ত, যার যার সংসার নিয়ে ব্যস্ত, ব্যস্ত, কিন্তু এক জায়গায় হয় না। এইটা হচ্ছে রাজনীতির ভিতরে পার্থক্য আছে একটা। এই উপজেলায় যদি জামাত ইসলামের 2000 মানে 20,000 লোক থাকে, এই 20,000 লোককে কিন্তু ওরা 1 ঘন্টার ভিতর হাজির করে ফেলতে পারে। তো তাহলে তো তারা রাজনৈতিকভাবে সুসংগঠিত না, জামাত ইসলাম সংগঠনটা সুসংগঠিত। আচ্ছা, আর আওয়ামী লীগ বিএনপির সংগঠনটা হচ্ছে সুসংগঠিত না। আচ্ছা, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, আপনার পার্সোনাল দৃষ্টিকোণ। আমাদের এই উপজেলায় মনে করেন 1 লাখ কর্মী আছে, 10-20 হাজার কর্মী এক জায়গায় করতে হলে তাদের পিছনে মেহনত করতে হয়, আচ্ছা, গাড়ি ভাড়া দিতে হয়, খরচ করতে হয়। জি, কিন্তু জামাত ইসলামের কোনো খরচ দিতে হয় না, তাদের ইয়ানতে টাকা থাকে, সেখান থেকে তারা খরচ করে। স্বপ্রণোদিত হয়ে তারা রাজনীতি করছে। তাহলে সেই ক্ষেত্রে তারা যেখানে সুসংগঠিত, আর আপনারা আপনাদের যে নির্বাচনী যে শিবির,
নির্বাচনী যে কার্যক্রম চালাচ্ছেন এবং বৃহত্তর একটা জনগোষ্ঠী কিন্তু হচ্ছে যে আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সুসংগঠিত একটা রাজনৈতিক দলের সাথে আগামীতে আপনাদের কিছুটা হলেও অগোছালো এই না, টিমটা নিয়ে কিভাবে নির্বাচনের মাঠে কাজ করবেন? আমাদের দল অগোছালো না। আমাদের প্রতিটা ওয়ার্ডে কমিটি আছে, কৃষক দলের কমিটি আছে, ছাত্র দল কমিটি আছে, যুব দলের কমিটি আছে। আমাদের কাছে আমাদের দল গোছানো, আচ্ছা। কিন্তু অগোছালো বলতে আপনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে জামাত ইসলামের যদি ওই ওয়ার্ডে 5টা লোক থাকে, ওই 5টা লোকই এক জায়গায় বসে। আচ্ছা, ফজরের নামাজের পর বসবে, আসরের নামাজের পর বসবে। কিন্তু আমাদের এই 200 লোক, কেউ মাঠে ঘাটে, কেউ সন্ধ্যাবেলায় তাহলে এসে- আমরা ধরে নিতে পারি যে যথেষ্ট জনগণ আপনাদের সাথে আছে, হয়তো সেটা দৃশ্যমান হচ্ছে না। দৃশ্যমান হবে। জি জি, দৃশ্যমান হবে। দেখেন, ওই যে বললাম আগেই যে আমাদের লোকের 20 দিনের ভোট করার অভ্যাস, আচ্ছা কিন্তু এবার 2 মাস ধরে ভোট করতে হচ্ছে, টাইমটাও বড়। আচ্ছা, এই মনে করছে যে হবে না, হচ্ছে। জি আমরা তো আছি সবাই, এই মরলে বিএনপির বাদে ভোট দেবে কে? আচ্ছা, আওয়ামী লীগ ভোটে নেই, আওয়ামী লীগের লোক হয় ভোট দিতে যাবে, না হলে স্বাধীনতা বিরোধী তো আওয়ামী লীগ ভোট দেবে না। আচ্ছা। বিভিন্ন মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানছি যে আলমডাঙ্গা উপজেলায় যতগুলো বড় বড় হাট আছে এবং ঘাট আছে ইত্যাদি সরকারি জায়গা আছে, এই সমস্ত জায়গা নাকি আপনি দখল করেছেন এবং এককভাবে এই কর্মকাণ্ডগুলো চালিয়েছেন, এটা কতটুকু সত্য? আমার ছোটবেলা থেকেই আমার কোনো দখলবাজির অভিজ্ঞতাও নাই। আমার 1 শতাক জমি নাই কোথাও, যে সরকারি জমি আমার আছে। ছোটবেলায় আমার আব্বার জমি কেনা ছিল প্রায় 2.5-3 বিঘে শহরে, এখনো জমি আমাদের আছে। আব্বা মারা গেছে, কিন্তু আমার নামে কোনো সরকারি জমি নাই, এবং কোনো জায়গায় আমার দখলে 1 শতাক জমিও নাই সরকারি। আচ্ছা, এবং দখলবাজিটা আমি পছন্দও করি না, জি কারণ আমি যখন ছোটতেই এই শহরে মানুষ, এই শহরে চলেছি, তখন যদি মনে করতাম অনেক কিছু দখল করে ফেলতে পারতাম, আচ্ছা, কিন্তু তখনও আমার ইচ্ছার ভিতর আসেনি যে আমার একটা জায়গা দখল করতে হবে জি এবং ডিসিশন নিতে হবে। এটা মন মানসিকতা আমার আজও নাই, অতীতেও ছিল না। জি, হাটঘাটের বিষয় বলছেন, হাটঘাট ওপেন টেন্ডার হয়েছে, টেন্ডারে শিডিউল বিক্রি হয়েছে। আপনারা পৌরসভায় জানতে পারবেন, শিডিউলে একটা হাটের 17 জন শিডিউল কিনছে, 15 জন শিডিউল কিনছে, সবাইকে আমরা ডাকছি, আচ্ছা, ডাইকে সেই শিডিউলগুলা নিগোজিয়েশন করছি। আচ্ছা, ওই কিছু শিডিউল আমাদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, কিছু শিডিউল আমাদের সাথে পার্টনার হয়েছে। আচ্ছা, আমাদের সাথে হাটে পার্টনারে ব্যবসা করে জামাত ইসলামের একটা শিডিউল আছে, টিলোমিয়ার পার্টির একটা শিডিউল আছে, মিলির পার্টির শিডিউল আছে, বাদেও ব্যক্তিগত নাসির কমিশনের একটা শিডিউল আছে, তানিমের একটা শিডিউল আছে, ডাবু উস্তাদের একটা শিডিউল ছিল। এই সবাই মিলে আমরা হাটের ব্যবসাটা করি। জামাতের কোন নেতা আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট? আমাদের আমার উপজেলা আমির আমার সাথে ব্যবসায় পার্টনার, উপজেলা সেক্রেটারি মামুন আমার সাথে ব্যবসায় পার্টনার। তাহলে ওনারা আপনাদের সাথে ব্যবসার সাথে হ্যাঁ, জড়িত? ওরা শিডিউল কিনছিল। অথচ শুধুমাত্র আপনার বিরুদ্ধেই বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটা হচ্ছে মিথ্যা এবং এটা ষড়যন্ত্র, তাছাড়া কিছু না। এটা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এটাই একমাত্র উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য, তাই না? যেহেতু হচ্ছে যে আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচন যেহেতু 2টা পক্ষেরই লড়াই হবে, এটাই দৃশ্যমান মনে হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, এই 2টা দলের অনেকেই বলছেন যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তো সেই দৃষ্টিকোণের দিক দিয়ে চুয়াডাঙ্গা 1 আসনের আলমডাঙ্গা উপজেলাতে এই নির্বাচনকে কেন্দ্র করে কি অবস্থা দেখতেছেন এবং আপনাদের জেতা এবং এমপি হওয়ার ক্ষেত্রে কতটুকু আপনারা আশান্বিত? আমি এখনো পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌরসভার কোনো ওয়ার্ডে জামাত ইসলাম ফার্স্ট হবে এরকম কোনো সেন্টার আমি পাচ্ছি না, আচ্ছা, এবং ফার্স্ট হওয়ার মতো কোনো সেন্টার তাদের নাই। আচ্ছা, প্রতি সেন্টারে তাদের 200-300 ভোট আছে, তার বাইরে তাদের ভোট নাই। তারা এখন চেষ্টা করছে, একটা দল ভোটে নাই, আওয়ামী লীগ জামাত ইসলাম বানানোর জন্য তারা চেষ্টা করছে, পারবে না হয়তো আশা করি। আর আমরা এখানে বিপুল ভোটে এমপি হব। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আসলে আওয়ামী লীগের ভোট পাওয়ার তারা আশা করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগের কিন্তু একটা বিরাট একটা ভোট ব্যাংক আছে। তো সেক্ষেত্রে আপনারা তো বিএনপির নেতা এবং বিএনপির প্রার্থীর কাজ করছেন, আমরা যতটুকু জানি যে বিএনপির প্রার্থী আপনার একেবারে খুব নিকটাত্মীয়। তো সেই ক্ষেত্রে এই নির্বাচনে যদি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররা কি আপনাদেরকে ভোট দেবে বলে মনে হয়? আমার ব্যক্তিগত অভিমত, আওয়ামী লীগের ভোটের হয়তো 50% ভোট সেন্টারে যাবে না। আচ্ছা, আর যে পার্সেন্টেজ যাবে, যত সামান্য জামাত ইসলামের ভোট দিলেও দিতে পারে। আচ্ছা, আর তারা স্বাধীনতা বিরোধী লোককে ভোট দেবে না আচ্ছা, আওয়ামী লীগ, এটা আমার বিনম্র বিশ্বাস।
তাহলে যে 50% ভোটাররা যাবে আপনারা আশা করতে পারেন আমাদের এই মেজরিটি ভোট দেবে, ধানের শীষেই তারা ভোট ভোট দেবে। দেবে। এটাই তো, ধানের শীষে ভোট কেন দিবে? তারা স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে ধানের শীষে আচ্ছা, ভোট আচ্ছা, দেবে। আচ্ছা। আর সাধারণ জনগণ আসলে কোন কারণে হচ্ছে যে ধানের শীষকে ভোট দেবে বলে মনে করেন আপনি? সাধারণ জনগণ ধানের শীষকে ভোট দেবে, বাংলাদেশের উন্নয়নে তো করেছে আওয়ামী লীগ আর বিএনপি। জামাত ইসলাম তো বাংলাদেশে কোনো সরকার গঠন করে নাই আজ, আচ্ছা, এবং তারা কোনো উন্নয়নের ছাপ তাদের কোথাও নাই। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানে বলেন আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি করেছে। জামাত ইসলাম তো কিছু করে নাই। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, জামাত ইসলাম যারা করে তারা কিন্তু দান খয়রাত করে না ভাই। আচ্ছা, তারা কিন্তু একটা রোগী হাসপাতালে যাবে, ভর্তি হওয়ার জন্য, ইয়ে করার জন্য টাকা দেবে, এইসব তারা ব্যক্তিগতভাবে করে না। আচ্ছা। তাহলে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক দল বিএনপি, এদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে জনগণ ভোট দিবে বলে অবশ্যই, আপনি আশা অবশ্যই। করছেন? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এই 5ই আগস্টের পরে যতগুলা ভাষণ দিছে এই দেশের জনগণের উদ্দেশ্যে, এই দেশের জনগণ যে কত প্লিজড হয়েছে, তারপরে আপনি জনগণের কাছে গেলে বুঝতে পারবেন। জি, এবং তার একদম গঠনমূলক বক্তৃতা, গঠনমূলক কথা, দলের পরে নির্দেশ, সবই সাধারণ জনগণের পক্ষের কথা বলছে সে। আচ্ছা, এবং এতে জনগণ তাকে খুব শ্রদ্ধা করে এবং সাপোর্ট করে। আপনি বাংলাদেশে আসবে 25 তারিখে দেখবেন মানুষের জায়গা দিতে পারবেন না ঢাকা শহরে। বিশাল এক প্রস্তুতি বিশাল চলছে। প্রস্তুতি চলছে এবং মানুষ যাবেও তাকে দেখতে। ঢাকা থেকে আপনারা রিসিভ করতে যাবেন? চেষ্টা করছে, আমরা যাবো, আশা করছি। আচ্ছা, আচ্ছা। যেহেতু জাতীয় নির্বাচন একেবারেই কাছে, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন আমরা দেখেছি যে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু কোনো না কোনো ঘটনা ঘটেছেই দেশের বিভিন্ন জায়গায়, এবং সেক্ষেত্রে চুয়াডাঙ্গাও কিন্তু বাদ যায়নি। তাহলে আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন 2026-এর, এই নির্বাচনকে কেন্দ্র করে সুন্দর এবং ভালো একটা পরিবেশ রাখার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আর যদি নির্বাচনে কোনো হঠকারিতা সৃষ্টি হয় সেগুলোকে আসলে কিভাবে প্রতিহত করার পরিকল্পনা আপনাদের আছে? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, নির্বাচন দিছে সরকার, ভোট দেবে জনগণ। এইখানে মারামারি কাটাকাটি করে ভোট বাড়ে না, আচ্ছা, এবং পরিবেশ নষ্ট করার কোনো দরকার নাই। ভোটারের কাছে ভোট চাইতে হবে, ভোটার সেন্টারে যাই ভোট দেবে। জি, অতএব এখানে মাসুলমানগিরি করা, এখানে মস্তানি করা, এখানে মারামারি করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি আমার দলের পক্ষ থেকে আমাদের স্পষ্ট ইয়ে আছে, কোথাও কোনো গ্যাঞ্জাম করা যাবে না, কারো মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আচ্ছা, এবং আমাদের যারা বিপক্ষ ভোট করছে তাদেরও আমি এমনিতেই বলি, আরো বলবো যে আপনারা ভোট চান, জনগণ ভোট দিক, ভোটের সেন্টারে ভোট গুনে যার হয় সে হবে। আল্লাহ রাষ্ট্রকে দেওয়ার মালিক, কেউ ব্যক্তি কেউ দেওয়ার মালিক না। যার পর নির্ধারিত হবে জনগণের মন আল্লাহ ঠিক সেইভাবে ঘুরাই দেবে। এখানে মারামারি গন্ডগোল করে ভোট বাড়বে না কারো। আদর্শের উপর ভিত্তি করে অবশ্যই জনগণ ভোট দেবে। আপনি সুন্দর কথা বলেছেন। যেহেতু বিএনপির যিনি প্রার্থী আমাদের চুয়াডাঙ্গা জেলার 1 আসনের শরীফুজ্জামান শরীফ, যদি উনি এমপি হন, অর্থাৎ আপনি তো আলমডাঙ্গা উপজেলার দায়িত্বে আছেন, অর্থাৎ বৃহত্তর একটা জায়গা, এবং পৌর বিএনপির আপনি সেক্রেটারি। আমরা যতটুকু দেখছি যে এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা কিন্তু আপনিই করছেন। সেই ক্ষেত্রে এই আলমডাঙ্গা উপজেলাবাসী ধানের শীষে ভোট দিয়ে যদি শরীফকে এমপি নির্বাচিত করে, সেক্ষেত্রে আপনি এজ এ আলমডাঙ্গা লিডার হিসেবে আলমডাঙ্গার কোন কোন কাজগুলোকে বেশি প্রাধান্য দেবেন? আলমডাঙ্গার যেগুলো অসম্পন্ন কাজ আছে, গত 15 বছরে তো উন্নয়নমূলক কাজে সেমন কিছু হয় নাই। আপনি যে জায়গায় বসে আছেন এর পাশে একটা হাই স্কুল আছে, এই হাই স্কুলে কিন্তু একটা বিল্ডিং হয় নাই। ইচ্ছেই অজপাড়াগা গ্রামে কিন্তু একটা বিল্ডিং আছে, দেখেন 4 তলা। আলমডাঙ্গা উপজেলার যত অসম্পন্ন কাজ আছে, পৌরসভার অসম্পন্ন কাজ আছে, সেই কাজগুলা যদি শরীফুজ্জামান শরীফ এমপি হয় তার মাধ্যমে আমরা করার চেষ্টা করব। আলমডাঙ্গা শহরের আশেপাশে কোনো হাসপাতাল নাই, একটা হাসপাতাল আলমডাঙ্গাবাসীর জন্য খুবই প্রয়োজন। সেটার জন্যেও আমরা আমাদের নেতাকে বলা আছে, এবং আল্লাহ যদি তার দিন দেয় সেই আমরা একটা হাসপাতালও বানাবো আলমডাঙ্গার আশেপাশে কোথাও। প্রথম প্রায়োরিটি হচ্ছে যে হসপিটাল। এটা চমৎকার ধারণা আপনার এবং চমৎকার ভাবনা। যেহেতু আলমডাঙ্গা উপজেলাবাসীর বিশেষ করে শহর কেন্দ্রিক চিকিৎসা কেন্দ্র না থাকায় মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু আপনি ব্যক্তি একজন জিল্লুর রহমান উল্টু এবং একজন রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী, তার পাশাপাশি আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ, আপনি নিজেই বলেছেন যে সমস্ত অভিযোগ এসে সেগুলো মিথ্যা অভিযোগ।
সব মিলায়ে আলমডাঙ্গা উপজেলাবাসীর জন্য আপনার কি মেসেজ আছে? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, আমার মতো মনের মানুষ যদি 10টাই শহরে থাকতো তাহলে তো নেটা হওয়ার কথা না কোথাও। কারণ আমি এত খোলা মনে চলি, এবং আমার কারো ক্ষতি করতে হবে এইটা আমার মাথার ভিতর কোনো সময় কাজ করে না। আর আমার নামে যারা বলছে তাদের সাথেও আমি কথা বলি, ভালো সম্পর্ক, তাদেরও আমি সালাম দেই, কিন্তু তারা আমার বলে আমি জানি, কিন্তু তাদের আমি বুঝতে দিই না। এরা আচ্ছা, তারা আমার নামে বলছে আমি জানি, কিন্তু আমি তাদের বুঝতে দিই না যে তোমরা আমার বলছো। আচ্ছা, আচ্ছা। আমার নামে যা প্রোপাগান্ডা আছে সব মিথ্যা, বানোয়াট। এবং আপনারা সাংবাদিক, আপনারা তথ্য সংগ্রহ করে দেখবেন, আমি আপনাদের অনুমতি দিলাম, আপনারা পাবেন না কোথাও খুঁজে। যারা আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায় এবং মিথ্যা কথা বলে তাদের প্রতি আপনার কি কথা? আমার কোনো অভিমান, অভিযোগ, রাগ, ক্ষোভ নাই। যার বিচার আল্লাহ করবে, ও আমার বিচার করা লাগবে না। আপনি এটাতেই বিশ্বাসী? আমি এটাতে বিশ্বাসী যে যারা আমি 16 আনা আল্লাহর পর বার করি চলি, অনেক আগে থেকে। দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা জিল্লুর রহমান অল্টুর কথা শুনলাম। জনতার অনেক জিজ্ঞাসা ছিল, আর সেই জিজ্ঞাসাগুলাই ওনার কাছে ছুড়ে দিয়েছি, এবং প্রত্যেকটা জিজ্ঞাসারই উত্তর কিন্তু উনি দিয়েছেন। আমরা ওনার বিরুদ্ধে যে সমস্ত কথা এবং যে সমস্ত অভিযোগ ছিল সেই সমস্ত বিষয় তার সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি, এবং তিনি উত্তরও দিয়েছেন। আসলে আমরা চাই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রত্যেকটা জায়গায় একটা একটা ভালো নেতৃত্ব তৈরি হোক, কারণ ভালো নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু সুন্দর সমাজ, রাষ্ট্র এবং জাতি তৈরি করা সম্ভব হয়। সেক্ষেত্রে আমরা আশা রাখবো প্রত্যেকেই সকলের জায়গা থেকে, যে যেখান থেকেই তাদের রাজনীতি করেন এবং যে মতাদর্শের মানুষই হোক না কেন, সেই মতাদর্শকেই সামনে রেখে তার ভালো দিকগুলো তুলে ধরে দেশের মানুষের জন্য কাজ করাই হবে আসলে একমাত্র তাদের উদ্দেশ্য। সেই প্রত্যয় রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আগামীতে হাজির হব আবারও কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে এবং জনতার জিজ্ঞাসার মঞ্চে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।